সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি ৫ই আগস্ট ২০২৪ পরবর্তী বাংলাদেশে সংঘটিত সংখ্যালঘু নিপীড়নের ঘটনাবলী নিয়ে মুক্তির গানের বিশেষ আয়োজনের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম কেবল ৫ই আগস্ট এবং ৬ই আগস্টে সংঘটিত অল্প কিছু ঘটনা নিয়ে। হ্যাঁ, ৫ই আগস্টের পর থেকে এদেশে সংখ্যালঘুদের প্রতিটা দিন যেভাবে নরক হয়ে উঠেছে এবং এখনও পর্যন্ত যে সীমাহীন নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে তারা নিজেদের জীবন পার করছে, সেই তুলনায় ওই ২ দিনে হাজারের ওপরে সনাতন ধর্মাবলম্বী পরিবারের ওপরে হওয়া নির্যাতন, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা অল্প কিছু ঘটনাই বটে। চলুন প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আজকের পর্বেও জেনে নেওয়া যাক ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সংঘটিত আরও কিছু সংখ্যালঘু নির্যাতনের ঘটনা। ৫ই আগস্ট বিকেলে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৬ নং ফরিদপুর ইউনিয়নের গাজীতলা বাজার সংলগ্ন বিপুল চন্দ্র এবং বিনয় দাসের বাড়িঘরে হামলা চালিয়ে মালামাল লুটের পর মন্দিরও ভাঙচুর করেছে একদল লোক। এই ঘটনায় আহত হয় ৭ জন। হামলার শিকার স্থানীয় একটি ইট ভাটার ম্যানেজার বিনয় দাস জানান, হামলাকারীরা সামনের দরজার তালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। ১ থেকে ১৫০ লোক ২ দফায় হামলা চালায়। ৫ই আগস্ট রাতে সাতক্ষীরার তালা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী অসুস্থ হয়ে কয়েকদিন খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি ছিলেন। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরে সারা দেশের বিভিন্ন অঞ্চলের মতোই সাতক্ষীরার দাসপাড়া সহ বিভিন্ন স্থানীয় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সেদিন পরিস্থিতি বেগতিক বুঝে ছেলেমেয়েকে নিয়ে বাড়ির দরজা জানালা সব আটকে ভিতরে অবস্থান করছিলেন সেই গৃহবধূ। সন্ধ্যা ৭টার পরপরই ৩০-৩৫ জন সশস্ত্র লোক তার বাড়িতে এসে লাইট ভেঙে দিয়ে দরজা ও জানালা ভাঙচুর করে। এ সময় তার ছেলেমেয়েরা বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যায়। হামলাকারীরা ঘরে থাকা একটি টিনের বাক্স নিয়ে যায়, যার ভিতরে তার সোনার গহনা সহ প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা পয়সা ছিল। এক পর্যায়ে লুটপাটকারীদের একজন তাকে হাত ধরে টেনে হিঁচড়ে বাড়ির পাশে গোয়াল ঘরের পিছনে নিয়ে যায়। সেই ব্যক্তির হাতে ধারালো রামদা ছিল। হিন্দু ধর্মাবলম্বী সেই গৃহবধূর মুখ চেপে ধরে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে সেই ব্যক্তি। মুখ ঢাকা থাকায় ধর্ষক সহ লুটপাটকারীদের চিনতে পারেননি তিনি। পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামে অভিলাষ তালুকদারের বাড়িতে ৭ই আগস্ট রাত ৮:৩০টার দিকে হামলা ও লুটপাট চালিয়েছে ১০ থেকে ১২ জনের একটি দল। রাত ৮:৩০টার দিকে বাইরে থেকে ঘরের দরজায় ধাক্কা দেওয়া হয়। এ সময় তার স্ত্রী মুক্তা কে বলে দরজা খুলতেই হামলাকারীদের দলটি দা, চাপাতি, লাঠিসোঁটা নিয়ে জোর করে ঘরের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এ সময় মুক্তা দৌড়ে ঘরের অপর একটি কক্ষে আশ্রয় নিয়ে মুঠোফোনে স্বজনদেরকে খবর দেন। হামলাকারীরা একই এলাকার এবং ভুক্তভোগী পরিবারটির পরিচিত বলে জানা গেছে। তারা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। খুলনার পাইকগাছায় স্বপন বিশ্বাস নামে এক সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। নিহত স্বপন দেলুটি গ্রামের মৃত হরিদাস বিশ্বাসের পুত্র। জানা যায়, ৮ই আগস্ট রাতে দেলুটি স্কুল মোড় থেকে চা খেয়ে রাত ১:১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন স্বপন বিশ্বাস। পথিমধ্যে আকবরের ঘিরের পাশে হামলাকারীরা তাকে আক্রমণ করে এবং হাতুড়ি জাতীয় ভারী কিছুর সাহায্যে তাকে পিটিয়ে সেখানেই ফেলে রেখে চলে যায়। স্থানীয় লোকজন রাত ১১টার দিকে সেখান দিয়ে যাওয়ার সময় তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয় এবং তাকে উদ্ধার করে সোলাদানা বাজারের এক ডাক্তারের কাছে নিয়ে যায়। তখন ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মাথায় হাতুড়ির আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল। ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক লুটপাট করেছে একদল সন্ত্রাসী। পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলায় হিন্দুদের কালী মন্দিরও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় শত শত হিন্দু পরিবার এলাকা ছেড়ে চলে গেছে বলে নিশ্চিত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক দীপক কুমার রায়। বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি ও ধর্মগড় ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানিয়েছেন, প্রায় ৯ থেকে ১০ হাজার হিন্দু নারী পুরুষ দেশ ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে নিজেদের বসতবাড়ি ত্যাগ করে চলে গিয়েছিলেন বর্ষালুপাড়া, জগদল, মরাগতি সহ বিভিন্ন সীমান্তে। প্রথম আলোর অনুসন্ধানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টি জেলাতে সংখ্যালঘুদের ওপরে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটার তথ্য পাওয়া যায়।
5 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত 15 দিনে সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তত 1068টি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের তথ্য পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা। এর বাইরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত 22টি উপাসনালয়ে। চলুন এ পর্যায়ে দেখে নেওয়া যাক ডিবিসি নিউজের একটি প্রতিবেদনের কিছু অংশ, যেখানে কয়েকজন সনাতন ধর্মাবলম্বীর বর্ণনায় উঠে এসেছে তাদের উপরে হওয়া নির্যাতন ও নিপীড়নের কিছু চিত্র। তারা আরো হুমকি দেয় যে মালান তোর মালিক স্বপন পালকে যেখানে পাবো সেখানেই খুন করবো, যদি বাঁচার ইচ্ছা থাকে এদেশ ছেড়ে ভারত চলে যাবে। আমার এখান থেকে সব খামাল দিয়ে 70-80 হাজার ইট নিছে, তারপরে পুকুরে যে পাঁচ জাল পাইতে পাইতে মাছ মারছে, পরে আবার বড়শি দিয়ে মাছ মারছে। আমি তাকে কিছু বলতে গেলে মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ তার গুন্ডা বাহিনী দিয়ে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি সহ প্রতিষ্ঠান দখল করে নেওয়ার পায়তারা করে। আমার এখানে গত 5 তারিখ, আমি পূর্বাসী, দুবাই পূর্বাসী ব্যবসায়ী। আমি এই গত 5 তারিখ রাত্রে 11টা বাজে মঞ্জু মির্দার ভাইগনা অলিত মোল্লা এবং এর স্বাস্থ্য ভাই আলী মোল্লার ছেলে তার দলবল নিয়ে এসে আমার বাড়িতে তালা ভাঙ্গা তারা ঢুকে এবং আমার বাড়ির দরজার তালা ভাঙ্গা ভিতরে লুটপাট করে। তারা আমার অনেক মাল সাবানা লুটপাট করে নিয়ে যায় এবং আমাকে মাইরানে হুমকি দিছে। এই মঞ্জু মির্জা, সে তার বনাই ওহিদ মোল্লা, এই দুইটা লোক আমার সাথে জুলুম করছে। আমি একজন প্রবাসী, আমার অনেক সম্পদ নষ্ট করে ফেলাইছে। আপনাদের কাছে আমি আমার ন্যায় বিচারটা চাই। এরা দাবি করে তারা বিএনপি, তারা আসলেই ও কোনো দল না, যে দল আসে সেই দলেই ও ব্যবহার করে। এই চরিত্রের মানুষও জমি জোর জুলুম করে খায় এবং এই মানুষের জমি সনকারা দিয়ে টাকা নেয় এবং সেই জমি আমি উদ্ধার করতে যাই, সেখান থেকে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে থাকে। এই বিএনপি সরকার, এই সরকার পরিবর্তন হওয়ার ওই যেদিন হয়েছে ওই রাত্রে তারা দলমল নিয়ে এসে আমার বাড়িঘর লুট করে এবং পুরাই দেয় এবং সে হুমকি দেওয়া যায় মায়েরা ফেলানের। এটা আমি একজন প্রবাসী, আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই। আমার এখান থেকে সব খামাল দিয়ে 70-80 হাজার ইট নিছে, তারপরে পুকুরে যে পাঁচ জাল পাইতে পাইতে মাছ মারছে, পরে আবার বড়শি দিয়ে মাছ মারছে, বা বাটার আলমারি খুলিয়ে তারা চাবি আমার মারিয়ে চাবি তারাই দিয়ে চাবি নিয়ে গেছে আমার থেকে। চাবি নিয়ে বলছে তুই একবার থেকে চলে যাবি, তোকে আগামী সকালবেলা ভাটাসি দেখলে পারে তোকে মারিয়ে ফেলে নেবো তোকে। এটা আলমদিনা ক্লিনিকের মালিক পলাশ মোল্লা এবং 15 বেশি ছেড়েছিল, তাদের আমি কারো ফেস চিনি। আমার বাড়িতে এখানে, আমার বাড়ির রাজবাড়িতে, আমার বাড়িতে 70-80 হাজার ইটের মতো নিয়ে গেছে। আলমারি কাগজপত্র তার ডকুমেন্ট ছিল, মানে পুরো আলমারি ফাঁকা, 5টা থাক ভরা ছিল কাগজপত্র দিয়ে, কিছুই নেই, একবার ফাঁকা। 60-70 হাজার টাকা ছিল আলমারিতে, সেটা কিছুই নেই। সেটা পুকুর থেকে মাছ তো 5 জাল বাজি তো মারছেই, মানে একটা টান দিলে 2-1 লাখ টাকা মাছ ওঠে এক টানে, সেই পরিমাণ 7-8 বছরকার মাছ ছাড়া আছে এখানে আমাদের। AS ব্রিক্স নামে আমার একটি প্রতিষ্ঠান আছে, যার উৎপাদন কার্যক্রম 2021 সাল থেকে বন্ধ থাকলেও আমার প্রতিষ্ঠানে প্রায় 5 লক্ষের ঊর্ধ্বে পুরনো ইট ছিল। পাশাপাশি আমার ও আমার স্বামীর মৎস্য খামার রয়েছে, মৎস্য খামারে পরিপূর্ণ মাছ ছিল। প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পর কর্মচারীরা সকলেই চলে যায়। এর মধ্যে একজন কর্মচারী, যার নাম মুকুল শেখ মুকুল, প্রতিষ্ঠানের ইট বেচাকেনা ও শ্রমিকদের বেতনাদি পরিশোধ করত। হিসাব শেষে মুকুল শেখের নিকট আমার মোট 6,43,000 টাকা জমা থাকে। জমাকৃত টাকা স্থানীয় মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ, গ্রাম কোমরপুর, জেলা ফরিদপুর এর সহযোগিতায় প্রভাব খাটিয়ে মুকুল আত্মসাৎ করে এবং অন্যান্য প্রতিষ্ঠান সংক্রান্ত কোনো হিসাব না দিয়েই চলে যায়। আমি তাকে কিছু বলতে গেলে মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ তার গুন্ডা বাহিনী দিয়ে আমার স্বামীকে প্রাণনাশের হুমকি সহ প্রতিষ্ঠান দখল করে নেওয়ার পায়তারা করে। উল্লেখ্য, মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ এতই ক্ষমতাশালী যে তার ভয়ে এলাকার কেউ কিছু বলার সাহস পায় না। ইতিমধ্যে দেশের সরকারের পট পরিবর্তন হওয়ায় গত 7 আগস্ট 2024 বিকাল অনুমান 4 ঘটিকার সময় আমার প্রতিষ্ঠান এবং আমাদের মৎস্য খামারে
জাকারিয়া মোল্লা পলাশ সহ 10-12 জন অজ্ঞাতনামা সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্বরত বর্তমান ম্যানেজার নিরঞ্জন কুমার দাস পরাণ দুপুরের খাবার গ্রহণরত অবস্থায় জোরপূর্বক তুলে পার্শ্ববর্তী জনৈক রুস্তমের দোকানের সামনে নিয়ে তার উপর আক্রমণ চালিয়ে তাকে সর্বশরীরে নীলাফুলা জখম করে। এতে পরে জামা কাপড় ছিঁড়ে যায় এবং তার সাথে থাকা প্রতিষ্ঠানের চাবি নিয়ে যায় এবং মৎস্য খামার এবং প্রতিষ্ঠান দখল করে। পরাণকে বলে, মালান সুরের বাচ্চা, তোকে যেন প্রতিষ্ঠানের আশেপাশে না দেখি, প্রতিষ্ঠানে আসলেই তোকে খুন করে ফেলবো। তারা আরো হুমকি দেয় যে, মালান সুরের বাচ্চা, তোর মালিক খতম পালকে যেখানে পাবো সেখানেই খুন করবো, যদি বাঁচার ইচ্ছা থাকে এদেশ ছেড়ে ভারত চলে যাবে। এরপর সন্ত্রাসীরা আমার ম্যানেজারকে তার মোটরসাইকেলে উঠিয়ে তাড়িয়ে দিলে সে আমাদের গ্রামের বাড়িতে চলে আসে। পরবর্তী সে জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ওই দিন সন্ধ্যার পর থেকে পরের দিন 8 আগস্ট বেলা 2 ঘটিকা পর্যন্ত মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশ, তার ভাই মোহাম্মদ আল হেলাল মোল্লা টগর ও গোলাম কিবরিয়া রাসেলের নেতৃত্বে 40-50 সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার প্রতিষ্ঠানে কামালকৃত 60,000 ইট, ট্রাক, পিকআপ, নসিমন ও অটোভ্যান যোগে লুট করে নিয়ে যায়, যার বাজার মূল্য অনুমান 7 লক্ষ টাকা। সন্ত্রাসীরা আমাদের মৎস্য খামারে জাল ফেলে আনুমানিক 5 লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়, যা এখনো চলমান। বিষয়টি স্থানীয় লোকজন আমার স্বামীকে জানালে তিনি ফরিদপুর আইনজীবী সমিতিতে জানান। পরিশেষে গত 13ই আগস্ট মোহাম্মদ জাকারিয়া মোল্লা পলাশের চাচা মঞ্জুরুল আজিজ তোতার মাধ্যমে আমার প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট চাবি হস্তান্তর করলে আমার স্বামী 14ই আগস্ট বিষয়টি মোবাইলের মাধ্যমে থানার অফিসার ইনচার্জকে অবগত করে। স্থানীয় উপস্থিত লোকজন নিয়ে প্রতিষ্ঠানে যায় এবং চাবি দিয়ে অফিস রুম খুলে দেখতে পান যে আলমারিতে রক্ষিত প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাব নিকাশ, কাগজপত্র, চেক, স্ট্যাম্প, জমির দলিলপত্র সহ নগদ 80,000 টাকা সন্ত্রাসীরা নিয়ে যায়। তখন দেশের সকল থানায় পুলিশি কার্যক্রমের এক প্রকার বন্ধ থাকায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। তবে এখন উল্লেখিত বিষয়ে থানার অফিসার ইনচার্জের সাথে কথা বলে মামলার প্রস্তুতি চলছে। 5ই আগস্ট 2024-এ কেবল একটি সরকারের পতন হয়নি, পতন হয়েছে বাংলাদেশের। বিনষ্ট হয়েছে এদেশের শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানের সংস্কৃতি। এদেশের অগণিত সনাতন ধর্মাবলম্বীদেরকে ঘর ছাড়া, এমনকি দেশ ছাড়াও করেছে 5ই আগস্টের কুশীলবরা। ঠিক যেরকমটা 1971 সালে করেছিল বর্বর পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এদেশীয় দালাল আল বদর, আল শামস রাজাকাররাও।